লন্ডনে মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শান্তি সমাবেশ। একের পর এক সন্ত্রাসী হামলায় শঙ্কিত মুসলিম কমিউনিটি, হামলাকারীর পরিচয় প্রকাশ। ব্রেক্সিট প্রক্রিয়ায় ব্রিটেনকে ছাড় না দেওয়ার ঘোষণা ইউএর। ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে আলোচনা চলছে, জানালো লন্ডন। উত্তর কোরিয়া থেকে ফেরত পাঠানো মার্কিন শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। পিয়ংইয়ং এর বিরুদ্ধে ওয়ার্ম বিয়ারকে নির্যাতনের অভিযোগ ট্রাম্পের। এবং সিরিয় বিমান ভূপাতিত করার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সহযোগিতা বাতিল করল রাশিয়া। দুদেশের মধ্যে সমঝোতা পুনর্বহালে কাজ করছে ওয়াশিংটন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। লন্ডনের ফিন্সবারি মসজিদের সামনে মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশি অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটসের ইস্ট লন্ডন মসজিদের সামনে শান্তি সমাবেশ করেছেন বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা। সোমবার বিকেলে সন্ত্রাস এবং বর্ণবাদের বিরুদ্ধে ডাকা এই সমাবেশে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি এমপি রোশনারা আলী সহ কমিউনিটির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। উগ্রবাদী সংগঠনের কোনো স্থান মুসলিম সমাজে নেই এবং এ ধরনের সন্ত্রাসী হামলায় কমিউনিটিতে কোনো বিভক্তি সৃষ্টি হবে না বলেও মন্তব্য করেন বক্তারা। বিস্তারিত দেখুন লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। লন্ডনের কুইন্সবারি পার্ক মসজিদের সামনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টারের উদ্যোগে দ্য ওয়ান লন্ডন ওয়ান কমিউনিটি শীর্ষক এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশি কমিউনিটি। সমাবেশ থেকে লন্ডনে বর্ণবাদী হামলার তীব্র নিন্দা জানানো হয়। এই ধরনের সহিংসতা ঠেকাতে কমিউনিটির সদস্যরা সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মুসলিম কমিউনিটির উপর হামলা নির্যাতন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতির পরিবর্তনে প্রশাসনের উচিত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। এ ধরনের বিদ্বেষমূলক হামলা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। তবে কমিউনিটির শান্তি বজায় রাখতে আমরা জোটবদ্ধ থাকার লড়াই হার মানব না। উগ্রবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারা আলী। মুসলমান সম্প্রদায়ের উপর বিদ্বেষ থেকে এই হামলা চালানো হয়েছে। এটা নিছক কোনো দুর্ঘটনা নয়। দিন দিন হেট ক্রাইম বেড়েই চলেছে। সরকারকে এই সংখ্যালঘু কমিউনিটির নিরাপত্তায় আরো দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। ইস্ট লন্ডন মসজিদের ব্যবস্থাপনা পরিচালক দিলওয়ার খানের পরিচালনায় এই সমাবেশে ধর্মীয় নেতারা বর্ণবাদ, ফেসিবাদ এবং ঘৃণার বিরুদ্ধে তাদের অবস্থানের কথা তুলে ধরেন। ঘটনার পরপর যখন সবাই হামলাকারীর উপর চড়াও হয়েছিল, তখন আমাদের কমিউনিটির একজন ইমাম তার প্রাণ রক্ষায় এগিয়ে গেছে। এটাই আমাদের কমিউনিটির শিক্ষা, ধর্মের শিক্ষা। এই হামলা শুধু মুসলিম কমিউনিটির উপর নয়, বরং পুরো ব্রিটেনবাসীর উপর বলে মন্তব্য করেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস। সরকার কঠোর অবস্থানে না গেলে সংখ্যালঘু কমিউনিটির ওপর এমন হামলা থামানো যাবে না। আমরা নিজেদের মধ্যে বন্ধন আরো দৃঢ় করে হামলার প্রতিবাদ করে যাব। কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে সক্রিয় রয়েছে বলে জানান টাওয়ার হ্যামলেটস পুলিশের শীর্ষ কর্মকর্তা। ইতোমধ্যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী ও কমিউনিটির নেতাদের সঙ্গে বৈঠক করেছি। মসজিদগুলোর সামনে পাহারা জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় সাদা পোশাকে পুলিশ অবস্থান নিয়েছে। সোমবার বিকেলে ঘটনাস্থলে সেভেন সিস্টার রোডে বিভিন্ন ধর্ম বর্ণের কয়েকশো মানুষ ফুল দিয়ে সহমর্মিতা জানান এবং এই সন্ত্রাস বিরোধী প্লে কার্ড বহন করেন। এই হামলা লন্ডনবাসীর মধ্যে কোনো বিভক্তি এবং বিভেদ সৃষ্টি করতে পারবে না বলে আশা প্রকাশ করেন লন্ডন মেয়র সাদিক খান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ব্রিটেনে একের পর এক সন্ত্রাসী হামলায় মুসলমানদের সম্পৃক্ততার অভিযোগে আতঙ্কে রয়েছে পুরো কমিউনিটি। বিগত সময়ে এ ধরনের ঘটনার পরপরই বর্ণবাদী হামলার শিকার হতে হয়েছিল মুসলিম কমিউনিটির অনেককে। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের আরেকটি রিপোর্ট। তারাবির নামাজ শেষে বাড়ি ফেরা মুসল্লিদের উপর ভ্যান চালিয়ে হামলার ঘটনায় লন্ডনের মুসলিম পাড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনার তীব্র নিন্দা জানান প্রবাসী বাংলাদেশিরা। যখন আমরা রমজান মাসে রাত্রে ইবাদত করি, যখন একলা থাকি, তখন আরো বেশি আতঙ্কের মধ্যে থাকি। সকলেই আতঙ্কিত, বাচ্চা কাচ্চা লইয়া আতঙ্কিত, স্কুলে কলেজে যাওয়া এই সেই। এতে আমরা কিভাবে যে
রাস্তাঘাটে চলাফেরা করি। বহুজাতিক সংস্কৃতির দেশ ব্রিটেনে এই ধরনের হামলা প্রত্যাশিত নয় উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমাদের কমিউনিটিকে সবাই শান্তভাবে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা দরকার। আমরা চাই এই ব্রিটেনে বহুজাতিক সমাজে আমরা সবাই মিলেমিশে বসবাস করতে চাই। যারা এই মুসল্লিদের হামলা করে নিজে মুসল্লি হত্যা করেছে তাদেরকে সরকার যাতে অ্যারেস্ট করে গ্রেফতার করে দৃশ্য শাস্তি প্রদান করে সেই দাবি জানাচ্ছে। হামলার পর থেকে মসজিদগুলোই নামাজের সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানায় লন্ডন মুসলিম সেন্টার। যে কোনো ধরনের হামলা ঠেকাতে মসজিদের সামনে বিশেষ বেষ্টনীও স্থাপন করা হয়েছে। মসজিদে যেন সবাই নির্ভয়ে নামাজ আদায় করতে পারেন এজন্য আমরা ভেতরে ও বাইরে নিরাপত্তা জোরদার করেছি। বিশেষ করে প্রবেশ মুখে ব্যারিকেড বসানো হয়েছে। এদিকে সোমবার দুপুরে জোহরের নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত ইসলামী মসজিদে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে পুলিশ এসে পুরো মসজিদ তল্লাশি করে। রমজান শুরুর সাথে সাথে লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার কারণে পুরো কমিউনিটি ছিল আতঙ্কের মধ্যে। আর এবার স্বয়ং প্রিন্সবাড়ি মসজিদে হামলার পর এই আতঙ্ক বেড়ে গেছে অনেক গুণ। আর তাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে টাওয়ার হ্যামলেট সহ বাংলাদেশি অধ্যুষিত এলাকার মসজিদগুলোতে। কাউন্সিলের সাথে পুলিশ এবং মসজিদ কর্তৃপক্ষ বসেছেন জরুরি বৈঠকে। সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নিরাপত্তা বাড়াতে এবং পাশাপাশি ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিচ্ছেন সবাইকে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। উত্তর লন্ডনে মুসলিমদের উপর হামলার পর ফিন্সবারি পার্ক মসজিদ এলাকা পরিদর্শন এবং বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর উপর হামলা যুক্তরাজ্যে সব ধর্মের মানুষের উপর হামলার সমান বলে মন্তব্য করেছেন বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন। এমন হামলা ঠেকাতে আন্তঃধর্মীয় সম্প্রীতি বাড়ানো জরুরি বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এর মধ্যেই ফিন্সবারি পার্কে ভ্যান নিয়ে হামলাকারী ছবি ও পরিচয় প্রকাশ করেছে লন্ডন পুলিশ। সোমবার ফিন্সবারি পার্ক এলাকা পরিদর্শনে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এই মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়া মুসলিমদের উপর হামলার পরপরই তার দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ঘৃণা ও অশুভ তৎপরতা ব্রিটেনে কখনোই সফল হবে না। স্থানীয়দের আস্থা বাড়াতে এদিন আন্তঃধর্মীয় কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর আগে ফিন্সবারি পার্ক মসজিদ কমিটি ও মুসলিম ওয়েলফেয়ার হাউসের যৌথ উদ্যোগে সব ধর্ম ও গোষ্ঠীর জনসাধারণের জমায়েতের আয়োজন করা হয়। সেভেন সিস্টার্স ডাউন এলাকায় বসবাস করা বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিনও এতে যোগ দেন। ধর্মীয় বিদ্বেষমূলক যে কোনো হামলার বিরুদ্ধে সাধারণ মানুষকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান কমিউনিটির নেতারা। আমরা আর কোনো হতাহত দেখতে চাই না। মুসলমানরা অপরাধী নয়। যে ব্যক্তি এই মসজিদ এলাকায় হামলা চালিয়েছে পাগল হয়ে থাকলেও সে জানে কি করেছে। আমরা গত 40 বছর ধরে বিভিন্ন কমিউনিটির মাঝে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছি। শান্তি নষ্ট হয় এমন ঘটনার পুনরাবৃত্তি চাই না। এই হামলার কড়া নিন্দা জানিয়ে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, কোন নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা ব্রিটেনে সব ধর্মের মানুষের উপরই হামলার শামিল। এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা জোরদার ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে পুলিশি উপস্থিতি বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্যবোধ ও আস্থার সম্পর্ক তৈরি করতে হবে। খ্রিস্টান, মুসলিম, হিন্দু, ইহুদি, বৌদ্ধ এখানকার সব ধর্মের মানুষের ঐক্য যে কোনো বিদ্বেষের বিরুদ্ধে কড়া জবাব হতে পারে। এদিকে ফিন্সবারি পার্কে ভ্যান নিয়ে হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। সোমবার লন্ডন পুলিশ ওই হামলাকারীর ছবি ও পরিচয় প্রকাশ করে জানায়, ব্রিটিশ বংশোদ্ভূত 47 বছর বয়সী ওই ব্যক্তির নাম ডেরেন অসবর্ন। 4 সন্তানের জনক অসবর্ন কার্ডিফের বাসিন্দা। সে সমারসেটের ওয়েস্টার্ন সুপার মেয়ার এলাকায় বড় হয়েছে। পরে কিছুদিন সুইন্ডনেও বসবাস করেছে সে। পুলিশ ছবি ও পরিচয় প্রকাশের পর অসবর্নের পরিবার এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে। হতাহতদের প্রতি সমবেদনাও জানায় তার পরিবার। ডেরেন অসবর্নের সঙ্গে সম্পৃক্ত আরও কিছু বিষয় নিশ্চিত হতে কার্ডিফের একটি এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। সোমবারই লন্ডনের প্যাডিংটন বাস স্টেশন থেকে একজনকে আটক করে পুলিশ। তবে তার সঙ্গে সরাসরি সন্ত্রাসী যোগাযোগ নেই বলে জানানো হয়। এদিকে রোববার রাতে তারাবির নামাজের পর ফিন্সবারি পার্ক এলাকায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের মৃত্যু হামলাকারীর ভ্যানের ধাক্কায় নাকি হার্ট অ্যাটাকে হয়েছে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রাথমিকভাবে হামলায় নিহত বলা হলেও হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে পরে হাসপাতাল সূত্রের বরাতে জানায় লন্ডন পুলিশ। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ভারতের আসামে বন্যা পরিস্থিতির অবনতি, দেশ শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দী প্রায় 70,000 বাসিন্দা। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের আলাদা হওয়ার প্রক্রিয়ায় কোনো ধরনের ছাড় দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইউ প্রধান আলোচক মিশেল বার্নিয়ে।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনে বেরিয়ে আসার বিষয়ে ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে আলোচনা শুরু হয়েছে মন্তব্য করে যুক্তরাজ্যের ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ডেভিস বলেছেন, নির্ধারিত সময়ে ব্রেক্সিট আলোচনা শুরু করে প্রতিশ্রুতি রক্ষা করেছে ব্রিটেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার বিষয়ে গণভোটের প্রায় 1 বছর পর সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ব্রেক্সিট আলোচনা। এতে যুক্তরাজ্যের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস। আর ইউরোপীয় ইউনিয়নের পক্ষে প্রধান আলোচক হিসেবে আছেন ফ্রান্সের সাবেক মন্ত্রী ও ইউ কমিশনার মিশেল বার্নিয়ে। প্রথম পর্বের আলোচনায় যুক্তরাজ্যকে কোনো ধরনের ছাড় দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান আলোচক বলেন, ব্রেক্সিট নিয়ে দেখা দেওয়া অনিশ্চয়তা দূর করাকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন তিনি। আলোচনার আগে বিষয়বস্তু নির্ধারণের ব্যাপারেও গুরুত্ব আরোপ করা হবে বলে জানান বার্নিয়ে। আজ এমন একটা আলোচনা শুরু হলো যা ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও আমাদের জনগণের ভাগ্য নির্ধারণ করবে। আমরা ব্রেক্সিটের প্রধান বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রাথমিকভাবে নাগরিক অধিকার ও সীমান্ত অতিক্রমের ইস্যু সহ বিভিন্ন প্রশ্নের সমাধান খুঁজতে চাই আমরা। যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক কেমন হবে তা ইউরোপীয় ইউনিয়নের নেতারাই নির্ধারণ করবেন। তবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে তার রূপরেখা নিয়ে আগে আলোচনা করতে চায় যুক্তরাজ্য। দেশটির ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ডেভিস বলেন, সম্পর্ক ছিন্নের পরও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ব্রিটেন। আমি বলতে চাই, যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ অংশীদার ও সহযোগী দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের পাশে থাকবে। আমরা এমন একটি চুক্তি করতে চাই যা ইতিহাসে নজির সৃষ্টি করবে। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন বাজার ব্যবস্থা থেকে বের হয়ে আসলেও আলোচনার মাধ্যমে দুটো পক্ষের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায়। ব্রেক্সিট আলোচনায় যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে তা হলো অভিবাসীদের অবস্থা কি হবে তা নির্ধারণ, ইইউ থেকে আলাদা হওয়ার জন্য যুক্তরাজ্যের কথিত পৃথকীকরণ বিল এবং নর্দার্ন আয়ারল্যান্ড ও আইরিশ সীমান্ত খোলা রাখা হবে কিনা বা হলেও কি প্রক্রিয়ায় তা নির্ধারণ। এরই মধ্যে নাগরিকদের সুবিধায় ব্রেক্সিটের পর নর্দার্ন আয়ারল্যান্ড ও আইরিশ সীমান্ত খোলা রাখার পক্ষে মত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। অন্যদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, আলোচনার মাধ্যমে এমন একটি চুক্তি করা দরকার যা ব্রিটেন ও ইইউ এর মধ্যে নিবিড় অংশীদারিত্ব সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি উভয় পক্ষের স্বার্থ রক্ষা করবে। 2019 সালের মার্চের শেষ নাগাদ ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের আলাদা হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে মাত্র 2 বছরের মধ্যে সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এই সময়ের মধ্যেই দুই পক্ষের দেনা পাওনা পরিশোধের পাশাপাশি তাদের বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে সে বিষয়ে রূপরেখা প্রণয়ন করতে হবে। এর ওপরই নির্ভর করছে ব্রিটেনে বসবাসরত 30 লাখ ইইউ নাগরিক এবং ইইউ দেশগুলোতে বসবাসরত 12 লাখ ব্রিটনের ভবিষ্যৎ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। উত্তর কোরিয়ার কারাগারে 15 মাস আটক মার্কিন শিক্ষার্থী ওয়ার্ম বিয়ারের দেশে ফেরার 1 সপ্তাহের মাথায় মারা গেছেন। সোমবার তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, উত্তর কোরিয়ার অবহেলা ও নির্মম নির্যাতনের কারণে ওয়ার্ম বিয়ারের মৃত্যু হয়েছে। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী একটি পর্যটক দলের সঙ্গে উত্তর কোরিয়ায় ঘুরতে গিয়েছিলেন। সেখানে হোটেল থেকে একটি অপপ্রচারমূলক পোস্টার চুরির অভিযোগে 2016 সালের মার্চ মাসে আটকের পর 15 বছরের সশ্রম কারাদণ্ড দেন উত্তর কোরিয়ার একটি আদালত। উত্তর কোরিয়া কর্তৃপক্ষ মানবিক কারণে মুক্তি দেওয়ার পর গত 13 জুন তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়। তখন জানা যায় প্রায় 1 বছর ধরে কোমায় রয়েছেন ওয়ার্ম বিয়ার। যুক্তরাষ্ট্রে ফেরার পর হাসপাতালে ভর্তি ছিলেন 22 বছর বয়সী ওই যুবক। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে বলা হয়, খাদ্যে বিষক্রিয়ার কারণে ওয়ার্ম বিয়ার অসুস্থ হয়ে পড়লে তাকে একটি ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। তারপরে তিনি কোমায় চলে যান। কিন্তু পরিবারের অভিযোগ, উত্তর কোরিয়ার নির্মম নির্যাতনের কারণেই তাদের ছেলের মৃত্যু হয়েছে। সিরীয় বিমান ভূপাতিত করার জেরে দেশটিতে রুশ মার্কিন যৌথ সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে সিরিয়ায় পশ্চিমাঞ্চলীয় আকাশে মার্কিন জোটের কোনো বিমানকে দেখা মাত্রই লক্ষ্যে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এদিকে সিরিয়ায় রাশিয়ার সঙ্গে যে কোনো সংঘাত এড়াতে কাজ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার ইদলিবে সেনাঘাঁটিতে গত এপ্রিলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে রুশ মার্কিন উত্তেজনা প্রশমন না হতেই এবার রাক্কায় যুক্তরাষ্ট্রের হামলায় সিরীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার জেরে দেখা দিয়েছে নতুন সংকট। রোববারের এই ঘটনার পর রাশিয়া একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করার পাশাপাশি সিরিয়ায় মার্কিন জোটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। দেশটির প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে রুশ নিয়ন্ত্রিত সিরিয়ায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চলীয় আকাশ সীমায় জোটের বিমান লক্ষ্য করে গুলি চালানোর হুঁশিয়ারি দেওয়া হয়।
এছাড়া জঙ্গি বিরোধী অভিযান পরিচালনায় রুশ মার্কিন বিমানের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে যৌথ সহযোগিতা বাতিল করেছে মস্কো। ভবিষ্যতে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সোমবার বেইজিংয়ে ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে ভাষণে একথা বলেন সের্গেই ল্যাভরভ। সিরিয়ার সব পক্ষের উচিত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যে কোনো ব্যবস্থা নেওয়া, কিন্তু যারা সিরীয় সরকারের সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই একক সিদ্ধান্তে কোনো পদক্ষেপ নিয়ে নিচ্ছে তাদেরকে আবারও সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে চলার বিষয়টি স্মরণ করিয়ে দিতে চাই। তবে কিছুটা নরম সুরে কথা বলছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী হুমকি মোকাবিলায় সিরীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জোসেফ ডানডর্ফ। সিরিয়ায় রুশ মার্কিন যৌথ সহযোগিতা পুনর্বহলে কাজ চলছে বলেও জানান তিনি। যে কোনো কারণেই হোক একটি ঘটনা ঘটে গেছে, সবচেয়ে বড় কথা হলো আমাদের সবাইকে একযোগে জঙ্গি বিরোধী লড়াই চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে সিরিয়ার আকাশে যে কোনো সংঘাত এড়ানোর বিষয়ে রুশ মার্কিন যৌথ সহযোগিতা পুনর্বহালে আমরা কাজ করছি। এদিকে রোববার ভূপাতিত হওয়া সিরীয় যুদ্ধবিমানের পাইলটকে রাক্কার দক্ষিণাঞ্চলীয় একটি গ্রাম থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ইরাকের কাছে সিরীয় সীমান্তবর্তী এলাকায় মার্কিন জোটের বিমান হামলায় 12 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। হাসাকা প্রদেশে এ হামলায় নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলে জানায় সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইরাকের মসুলে বোমার বিস্ফোরণে এক কুর্দি ও এক ফরাসি সাংবাদিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো 2 ফরাসি সাংবাদিক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার আইএসের শক্তিশালী ঘাঁটি মসুলে তথ্য সংগ্রহের সময় মাইন বিস্ফোরণে ফরাসি সাংবাদিক স্টিফান ভিনেলেউভে ও কুর্দি সাংবাদিক বখতিয়ার আদাত নিহত হন। এ ঘটনায় ফ্রান্স টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান গভীর শোক প্রকাশ করেন। এদিকে ইরাকে কুর্দি অধ্যুষিত এলাকার মিডিয়া গ্রুপ দ্য মেট্রো সেন্টার ফর জার্নালিস্ট রাইটসে নেমে এসেছে শোকের ছায়া। মসুলে সংবাদ সংগ্রহ করতে এর আগে 3 বার আহত হয়েছিলেন আদাত। চলমান আঞ্চলিক উত্তেজনা নিরসনের বিষয় নিয়ে আলোচনা করতে সৌদি আরব পৌঁছেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। সোমবার এবাদি বন্দর নগরী জেদ্দা পৌঁছলে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নাইফ। সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে দুদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে বৈঠক করবেন আবাদি। পাশাপাশি কাতারের সঙ্গে সৌদি আরবের চলমান উত্তেজনা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইরের সৌদি সফরের 4 মাস পর আবাদি এ সফরে গেলেন। ইরাক ও সৌদি আরবের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন রয়েছে। প্রায় 2 যুগ পর গেল বছর সৌদি আরব ইরাকে রাষ্ট্রদূত নিয়োগ দিলেও বিতর্কিত ও ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় তাকে প্রত্যাহার করে রিয়াদ। কাতারের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। তিনি বলেন, কাতারের উপর থেকে সব ধরনের অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত আরব দেশগুলোর সঙ্গে আলোচনায় অংশ নেবে না দোহা। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই কাতারের যৌথ সামরিক মহড়া শুরু করেছে তুর্কি সেনাবাহিনী। বহির্বিশ্ব থেকে কাতারকে নিরাপত্তা ও জ্বালানি সম্পদ রক্ষায় এ মহড়া চালানো হচ্ছে বলে জানানো হয়। সোমবার কাতারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে 3000 তুর্কি সেনা অংশ নিয়ে এ সামরিক মহড়া শুরু করে। এদিকে কাতারের উপর অবরোধ আরোপ সহ সৌদি আরবের বিভিন্ন কাতার বিরোধী সিদ্ধান্তের কারণে ইসরায়েল লাভবান হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার আলী বারিজানি। তিনি বলেন, আরব দেশগুলোর বিভেদ সৃষ্টির কারণে ইসরায়েলের অবৈধভাবে ফিলিস্তিনি ভূখণ্ড দখল এবং আগ্রাসন আরও বেড়ে যাবে। ওল্ড মসুলে জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে ইরাকি যৌথ বাহিনীর লড়াইয়ের কারণে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজার হাজার বেসামরিক নাগরিক। কেবল সোমবারই অন্তত 5000 মানুষ সেখান থেকে পালিয়ে যায়। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা এসব মানুষ খাদ্য সংকট এবং বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছে বলে জানিয়েছে বিভিন্ন সাহায্য সংস্থা। জাতিসংঘের তথ্য মতে ওল্ড মসুলে এখনো প্রায় 1 লাখ সাধারণ মানুষ আইএসের হাতে আটকা পড়ে আছে। খাবার সহ বিভিন্ন সুযোগ সুবিধা বন্ধ থাকায় আটকে পড়া এসব মানুষ মানবেতর জীবনযাপন করছে বলেও জানানো হয়। এছাড়া আটকে পড়াদের আইএস সদস্যরা মানব ঢাল হিসেবে ব্যবহার করায় তাদের জীবন হুমকির মুখে রয়েছে বলে জানায় জাতিসংঘ। এসবের মধ্যেই মার্কিন সেনাবাহিনীর সহায়তায় ওল্ড মসুলে অগ্রাভিযান অব্যাহত রেখেছে ইরাকি বাহিনী। সোমবার ওল্ড মসুলের কয়েকটি এলাকায় আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় দেশটির বিমান বাহিনী। এতে আইএসের বেশ কিছু স্থাপনা ধ্বংস করে দেয়া হয়। পাকিস্তান বিরোধী
পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন প্রতিবেশী আফগানিস্তানের একের পর এক হামলা চালানোয় চরমপন্থার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। তাদের অভিযোগ, আফগানিস্তানের ওপর এসব হামলার বিরুদ্ধে পাকিস্তান নীরব ভূমিকা পালন করেছে। যুক্তরাষ্ট্রের এসব কঠোর পদক্ষেপের মধ্যে রয়েছে মার্কিন ড্রোন হামলার পরিধি বাড়ানো, পাকিস্তানকে যে আর্থিক ও সামরিক সহায়তা দেওয়া হতো তা আটকে দেয়া, সর্বোপরি ন্যাটো জোটের বাইরের মিত্র দেশ হিসেবে পাকিস্তানের আগে যে অবস্থান ছিল তা নামিয়ে দেয়া। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে কথা জানান। এ সুযোগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের চিরশত্রু ভারতের সঙ্গে সম্পর্ক ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র বা প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা পাকিস্তান দূতাবাস কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, সৌরজগতের বাইরে আরো 10টি গ্রহের সন্ধান মিলেছে, পানি ও অন্যান্য উপাদানের উপস্থিতিও। প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা নাসার। লন্ডনের গ্র্যান্ডফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 79 জনে দাঁড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে এই সংখ্যা জানানো হলেও মৃতের প্রকৃত সংখ্যা 4 থেকে 500-র বেশি বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। সোমবার মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও তাদের দেয়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। লন্ডন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন ভবনটি থেকে আর কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা নেই। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের তথ্য মতে 24 তলা ওই ভবনটিতে 400 থেকে 600 মানুষের বসবাস করত। অগ্নিকাণ্ডের পর টাওয়ার থেকে 74 জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। কমান্ডার আরও জানান, নিহতদের লাশ উদ্ধার ও শনাক্তের চেষ্টা চলছে, তবে মরদেহ বেশি মাত্রায় পুড়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এই কাজ শেষ হতে আরও কয়েক সপ্তাহ লাগবে বলেও জানান তিনি। নিহতদের মধ্যে এক বাংলাদেশি পরিবারের 5 সদস্য রয়েছে, তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে। পর্তুগালের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল 3 দিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল কর্মীরা। ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 64 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 6 দমকল কর্মী সহ শতাধিক মানুষ। বেশিরভাগ মানুষ গাড়ি করে পালাতে গিয়ে ধোঁয়ায় দম বন্ধ হয়ে না হয় আগুনে পুড়ে মারা যায়। গত কয়েকদিনের দাবদাহ এবং শুষ্ক আবহাওয়ার কারণে এই দাবানলের সূত্রপাত বলে ধারণা বিশেষজ্ঞদের। এই দাবানল গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ উল্লেখ করেন দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো। হতাহতের ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে দেশটির সরকার। ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসাম রাজ্য 69,000-এরও বেশি মানুষ বন্যার কবলে রয়েছে। এছাড়া 4,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আসামের অন্তত 5টি জেলা বন্যার পানিতে তলিয়ে যাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গৃহবন্দী হয়ে পড়েছে সেখানকার মানুষ, ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বেশ কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। দুর্যোগ মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বন্যা কবলিতদের উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠাচ্ছেন। পাশাপাশি ত্রাণ সরবরাহ চলছে। এদিকে বন্যার কারণে 1600 হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়ে গেছে। ভারতের বিহারে এক কিশোরীকে গণধর্ষণের পর চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কিশোরীর শারীরিক অবস্থা অবনতি ঘটছে। 10ম শ্রেণীতে পড়ুয়া ওই শিক্ষার্থী বান্ধবীর বাসায় যাবার পথে তাকে অপহরণ করা হয়। জোর করে ট্রেনে তুলে নির্যাতনের পর তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় 6 ব্যক্তি। এ ঘটনার পর কিশোরীর পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। পুলিশ এই ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং অন্যদের খোঁজে অভিযান চালাচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী এই ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। ফ্রান্সের প্যারিসে পুলিশের উপর হামলায় ব্যবহৃত একটি গাড়িতে অস্ত্র গ্যাস পাওয়া গেছে। সোমবার প্যারিসের মধ্যাঞ্চলে প্রেসিডেন্টের বাসভবন এবং মার্কিন দূতাবাসের কাছাকাছি সহজ এলিজ এভিনিউ এলাকায় পুলিশে একটি ভ্যানকে অন্য একটি গাড়ি ধাক্কা দেয়। এর পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। ওই ঘটনায় গাড়ি চালকের মৃত্যু হয়, তবে সাধারণ মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল গাড়িটিকে তল্লাশি চালিয়ে যাওয়ার চালকের লাশ বের করে আনে এবং সেখানে থাকা অস্ত্র ও অন্যান্য সামগ্রী জব্দ করে। ওই চালকের নাম সন্দেহভাজন হিসেবে পুলিশের পর্যবেক্ষণ তালিকায় ছিল বলে জানিয়েছে প্যারিস মেট্রোপলিটন পুলিশ। এদিকে ঘটনাকে প্রত্যক্ষভাবে পুলিশের উপর হামলা বলে উল্লেখ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জিগার্ড কলম্বো।
পুলিশ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে ধরে নিয়েই তদন্ত শুরু করেছে। মালি পূর্বাঞ্চলে পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলার ঘটনার দায় স্বীকার করেছে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী নুসরা আল ইসলাম ওয়াল মুসলিমিন নামের একটি সংগঠন। সোমবার স্থানীয় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এর দায় স্বীকার করা হয়। রোববার রাজধানী বামাকোর কাছে বিলাসবহুল একটি হোটেলে 4 বন্দুকধারী প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে 2 হামলাকারী সহ নিহত হন অন্তত 5 জন। পরে বেশ কয়েকজনকে জিম্মিও করে জঙ্গিরা। এর পরপরই অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনী। দীর্ঘক্ষণ গোলাগুলির পর ঘটনাস্থল থেকে 2 হামলাকারী সহ 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। অপর 2 বন্দুকধারীর বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। নিরাপত্তা বাহিনীর সফল অভিযানে 36 পর্যটককে জিম্মি দশা থেকে উদ্ধার করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। মালির এই পর্যটক এলাকাটি পশ্চিমা দেশের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। নাইজেরিয়ার একটি আশ্রয় কেন্দ্রের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় 2 হামলাকারী সহ 18 জন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছে আরো 3 জন। রোববার রাতে উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের কোফা গ্রামের দারুরি আশ্রয় শিবিরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও এর সঙ্গে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা নেমা জানায়, প্রথমে 2 নারী হামলার উদ্দেশ্যে আশ্রয় প্রত্যাশীর বেশে ওই শিবিরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী বাধা দেয়। পরবর্তীতে আরো 2 ছদ্মবেশী নারী হামলাকারী আশ্রয় শিবিরে প্রবেশ করে এবং শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটায়। প্রথম হামলাটি একটি মসজিদের কাছে এবং দ্বিতীয়টি একটি বাড়ির কাছে হয় বলে জানায় পুলিশ। বিশ্বযুদ্ধ বা সংঘাতের কারণে ঘরবাড়ি হারিয়ে শরণার্থীর সংখ্যা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। বর্তমানে এই সংখ্যা 6,56,00,000-এ দাঁড়িয়েছে। এদের মধ্যে বাস্তুহারার মধ্যে শরণার্থী ছাড়াও অভ্যন্তরীণ উদ্বাস্তু এবং অভিবাসন প্রত্যাশীরাও রয়েছেন। বিশ্বজুড়ে কূটনৈতিক ব্যর্থতার কারণে শরণার্থীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বলে মনে করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। জাতিসংঘের গেল বছর হিসাব অনুযায়ী বিশ্বে প্রতি 3 সেকেন্ডে একজন করে বাস্তুহারা হচ্ছেন। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে সোমবার জাতিসংঘে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। শরণার্থীদের অর্ধেকই সিরিয়া, আফগানিস্তান ও দক্ষিণ সুদানের। জাতিসংঘ বলছে বিশ্বের মোট শরণার্থীর 86% আশ্রয় নিয়েছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। 29 লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে তুরস্কে। এর পরপরই রয়েছে পাকিস্তান, লেবানন, ইরান, উগান্ডা ও ইথিওপিয়া। এই পরিসংখ্যানকে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার একটি হতাশাজনক ব্যর্থতা বলে অবহিত করে জাতিসংঘ। দেশে দেশে পুরনো সব বিরোধ বেড়েই চলেছে এবং নতুন বিরোধ দেখা দিচ্ছে, যার ফলে মানুষ ভিটে বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। বিশ্বের মোট জনসংখ্যার 84% দরিদ্র ও মধ্যম আয়ের দেশে বাস করছে। আমি কিভাবে আফ্রিকা, মধ্য এশিয়া ও এশিয়ার দরিদ্র দেশগুলোকে বলবো তোমরা শরণার্থী নাও, যখন উন্নত দেশগুলো তাদের আশ্রয় দিতে চায় না? জাতিসংঘ আশা করছে বর্তমানে এই শরণার্থী পরিস্থিতি উন্নত দেশগুলোকে শান্তি ও পুনর্গঠনের বিষয়ে নতুন করে ভাবতে সহায়তা করবে। বিশ্বব্যাপী 6.5 কোটি বাস্তুচ্যুত মানুষের মধ্যে শরণার্থীর সংখ্যা 2,25,00,000। 4,03,00,000 মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ও 28 লাখ রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী। শরণার্থীদের মধ্যে 55 লাখই সিরিয়ার নাগরিক, আফগানিস্তানের 25 লাখ এবং দক্ষিণ সুদানের 14 লাখ মানুষ। আফরিন জেরিন, সময় সংবাদ। দীর্ঘ 2 যুগের বেশি সময় পার হয়ে গেলেও রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন সমস্যার সমাধান হয়নি। তবে রোহিঙ্গারাও চায় সম্মানজনকভাবে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। আর জেলা প্রশাসন জানায় মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার কাজ করছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ায়, কুতুপালং ও টেকনাফের নয়াপাড়ায় অবস্থিত 2টি রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত শরণার্থীর সংখ্যা 32,000। এর বাইরেও প্রায় 5 লাখ অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী রয়েছে বলে ধারণা করা হলেও কোনো সংস্থার কাছেই নেই এর সঠিক পরিসংখ্যান। পাশাপাশি মিয়ানমারের সহিংসতা সহ নানা কারণে প্রতি বছরই বাড়ছে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা। অনিয়ন্ত্রিত রোহিঙ্গা বসবাস ও নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ফলে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ আর্থসামাজিক অবস্থার উপর বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। পতিতাবৃত্তি থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই যা রোহিঙ্গারা করতেছে না। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, বেসরকারি ইউনিভার্সিটিতে লেখাপড়া করে তারা আমাদের দেশের নাগরিকত্ব হয়ে যাচ্ছে। আমরা এই রোহিঙ্গাদের অত্যাচারে কিন্তু কক্সবাজারের মানুষ, উখিয়া টেকনাফের মানুষ কিন্তু খুবই অসহায় অবস্থায় দিন যাপন করছে।
রোহিঙ্গারাও বলছে সম্মানজনক প্রত্যাবাসন হলে নিজ দেশে ফিরে যেতে চান তারা। রোহিঙ্গার হক কান চাই দিন আর বিদেশে লই যায় আর রাজ্য কোটাহাটি বিল্ডিং বাড়ি করে দিবে ইয়ান আর না চাই। আমরা মেহনত এসেছি, আমরা শুধু মেহনত যাবো, আমরা এখানে থাকতে পারবো না। সরকার যদি আমাদের রোহিঙ্গা মানি লয় তাহলে আমরা দেশে চলে যাব। এই অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদ আন্তর্জাতিক সংগঠনগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছে। আমাদের একটাই দাবি, শরণার্থী পরিচয়ে যারা রয়েছে এবং নতুন করে যারা এসেছে তাদেরকে অবিলম্বে আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক শক্তির সহায়তায় তাদেরকে প্রত্যাবাসন করা হোক। মিয়ানমারের সাথে সুসম্পর্ক বজায় রেখে রোহিঙ্গা সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের যে ঐতিহাসিক ভিত্তি, ঐতিহাসিক যে সম্পর্ক, সেই বিষয়গুলিকে সামনে রেখে মায়ানমারের সাথে সম্পর্ক অটুট রেখে এই বিষয়গুলি কিভাবে সমস্যা সমাধান করা যায় সেই বিষয়গুলি নিয়ে কাজ করা হচ্ছে। আর আরআরসির দেয়া তথ্য মতে 1992 সালের শুরুর দিকে মিয়ানমার থেকে বাংলাদেশের শরণার্থী প্রবেশ শুরু হয়। সময় সংবাদ, কক্সবাজার। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক। রোববার নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্যোগ প্রতিরোধ সক্ষমতা ও ঝুঁকি ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। শান্তিরক্ষার ভূমিকা রাখার জন্য তিনি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সেনা ও পুলিশ সদস্য প্রেরণকারী অন্যতম দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ পরিষদের অধিবেশনের সময় অনুষ্ঠেয় সার্কেল অফ লিডার বৈঠকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান অ্যান্টনিও গুতেরেজ। এসডিজি বাস্তবায়নের অগ্রগতিতে বাংলাদেশ সামনের কাতারে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ব্রিটেনের বার্কলেস ব্যাংক এবং প্রতিষ্ঠানটির সাবেক 4 নির্বাহীর বিরুদ্ধে কাতারের বিনিয়োগকারীদের প্রতারণা করার অভিযোগ উঠেছে। দ্য সুইয়াস ফ্রড অফিসের প্রতিবেদন বলছে 2008 সালের অর্থনৈতিক মন্দার মধ্যে ব্রিটিশ সরকার যেন এ ব্যাংকে দেউলিয়া ঘোষণা না করে, সে কারণে কাতারের বিভিন্ন বিনিয়োগকারীর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ ব্যাংকে জমা রাখে বার্কলেস ব্যাংক। অভিযুক্ত ব্যক্তিরা 2008 সালে ব্যাংকের বিভিন্ন শাখায় উচ্চ পদে কর্মরত ছিলেন। এই অভিযোগের বিষয়ে আরও বিস্তারিত জানতে অপেক্ষা করছে বার্কলেস কর্তৃপক্ষ। আর্থিক মন্দা চলাকালীন এই প্রথম কোনো ব্যাংকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় 126 শরণার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় 4 জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিদের সন্ধান না মেলায় সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা। লিবিয়া উপকূল থেকে অবৈধ উপায়ে ভূমধ্যসাগর রুটে ইউরোপ যাবার সময় অভিবাসীবাহী নৌকাটি ডুবে যায়। ত্রুটিপূর্ণ নৌকা, সেই সঙ্গে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণে লিবিয়া উপকূলে নৌকাডুবি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরে ভূমধ্যসাগরে নৌকা দুর্ঘটনায় প্রায় 11,000 শরণার্থীর মৃত্যু হয় বলে জানায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা। ভেনেজুয়েলায় সরকার বিরোধী অব্যাহত বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবার হাজারো মানুষ দেশটির রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট মাদুরো বিরোধী বিক্ষোভে ফেটে পড়ে এবং রাস্তা অবরোধ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে আহত হয় অনেকে। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দেশজুড়ে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে 72 জনে দাঁড়িয়েছে। চলমান অর্থনৈতিক মন্দা, অপর্যাপ্ত খাবার ও চিকিৎসা সংকটে ভেনেজুয়েলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পৃথিবীর মতোই প্রাণের অস্তিত্ব থাকতে পারে এমন আরো 10টি গ্রহের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটির পাঠানো টেলিস্কোপ কেপলার নতুন এই গ্রহগুলোর ছবি পাঠিয়েছে। গ্রহগুলোর অবস্থান আমাদের সৌরজগতের বাইরে এবং সেখানে প্রাণীদের বসবাসের উপযোগী পানি ও অন্যান্য উপাদান রয়েছে বলে জানা যায়। সৌরজগতের একই ছায়াপথে থাকা এই গ্রহগুলো পর্বত সংকুল বলে জানা গেছে। কেপলারের পাঠানো ছবির আলোকে সোমবারই গ্রহগুলোর ব্যাপারে বেশ কিছু সমীক্ষা প্রকাশ করে নাসা কর্তৃপক্ষ। 2009 সালে কেপলারকে মহাকাশে পাঠানোর পরবর্তী 4 বছর ধরে পাঠানো ছবির ওপর ভিত্তি করে এই সমীক্ষা তৈরি হয়েছে বলে জানানো হয়। নতুন সন্ধান পাওয়া গ্রহগুলো পৃথিবীর মতোই তাদের সূর্যকে প্রদক্ষিণ করছে। আসলেই সেখানে কোনো প্রাণী বসবাস করছে কিনা তা জানতে আরো সময় প্রয়োজন বলে জানানো হয়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
লন্ডনে মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শান্তি সমাবেশ। একের পর এক সন্ত্রাসী হামলায় শঙ্কিত মুসলিম কমিউনিটি, হামলাকারীর পরিচয় প্রকাশ। ব্রেক্সিট প্রক্রিয়ায় ব্রিটেনকে ছাড় না দেওয়ার ঘোষণা ইউএর। ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে আলোচনা চলছে, জানাল লন্ডন। উত্তর কোরিয়া থেকে ফেরত পাঠানো মার্কিন শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। পিয়ংইয়াংয়ের বিরুদ্ধে ওয়ার্ম বিয়ারকে নির্যাতনের অভিযোগ ট্রাম্পের। এবং সিরীয় বিমান ভূপাতিত করার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সহযোগিতা বাতিল করল রাশিয়া। দুদেশের মধ্যে সমঝোতা পুনর্বহালে কাজ করছে ওয়াশিংটন। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।